হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা ক্লাস 9-এ জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 5। ঠিক আছে, তো আমি হচ্ছে আগের ভিডিওতে 24 নম্বর পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি চ্যাপ্টার 5-এর। তো আজকে হচ্ছে 25 নম্বর প্রশ্নটা থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো যেটা 25 নম্বরের প্রশ্ন আছে যে খাদক কত প্রকারের হয় ও কী কী। তো এটা আমরা জানি যে খাদক হচ্ছে 3 প্রকারের হয়। একটা হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক সেকেন্ডেরটা, 3 নম্বরটা হচ্ছে প্রগৌণ খাদক। দেখো এখানে আমি স্পেশাল নোট করে রেখেছি, সেটা হচ্ছে উৎপাদক আর প্রাথমিক খাদক, গৌণ খাদক আর প্রগৌণ খাদকের। তো উৎপাদক কি? দেখো উৎপাদক হচ্ছে আমাদের পরিবেশে যেসব জীব আর কি উৎপাদন করে, যেরকম হচ্ছে আমাদের উৎপাদক বলতে শুধুমাত্র সবুজ উদ্ভিদকেই ধরা হয়। ঠিক আছে, সবুজ উদ্ভিদ এছাড়াও কয়েকটা খুব যারা হচ্ছে নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদের হচ্ছে উৎপাদক ধরা হয়। উৎপাদককে যারা খায় তারা হচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদককে যারা খাবে তারা হচ্ছে গৌণ খাদক, আর গৌণ খাদককে যারা খায় তারা হচ্ছে প্রগৌণ খাদক। ঠিক আছে, এবার দেখো যেটা 26 নম্বরের প্রশ্ন আছে যে বিয়োজক কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে উদাহরণ দিতে বলেছে অবশ্য। আবার অ্যান্সারটা কী হচ্ছে দেখো, যেসব আণুবীক্ষণিক মৃতজীবী জীব মৃত উৎপাদক ও খাদকের মৃত্যুর পর বিরোজিত করে তাদের বিয়োজক বা ডিকম্পোজার বলা হয়। ঠিক আছে, যেসব আণুবীক্ষণিক মৃতজীবী জীব মৃত উৎপাদক ও খাদকের মৃত্যুর পর তাদেরকে আর কি বিয়োজিত করবে তাদেরকে বলছে বিয়োজক। উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। বিয়োজকের উদাহরণ কী হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া। এরা কি করে যে পরিবেশে যেসব জীব মরে যায় তাদেরকে হচ্ছে তাদের দেহটার মধ্যে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে সেগুলোকে আবার পরিবেশে ফিরিয়ে দেয়। এবার দেখো যেটা 27 নম্বরের প্রশ্ন আছে যে রূপান্তরক বা ট্রান্সফর্মার কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কিছু আণুবীক্ষণিক জীব বিয়োজিত পদার্থকে আরও সরল উপাদানে পরিণত করে তাকে হচ্ছে রূপান্তরক বলে। কিছু আণুবীক্ষণিক জীব আছে যারা হচ্ছে বিয়োজিত পদার্থকে আরও সরল উপাদানে পরিণত করে। বিয়োজক আছে, এরা হচ্ছে ওই জিনিসটাকে আরও ছোট ছোট জিনিসে সরল উপাদানে পরিণত করে, এদেরকে হচ্ছে রূপান্তরক বলে। উদাহরণটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেখো মাইক্রোব ও ছত্রাক। তো এরপরে দেখো যেটা নেক্সট প্রশ্ন আছে আমাদের 28 নম্বরের প্রশ্ন, যে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কোনটি। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হয়ে যাচ্ছে পুষ্টিস্তর। 29 নম্বরের প্রশ্নটা দেখো যে খাদ্য শৃঙ্খল কি। এটা হচ্ছে উৎপাদক থেকে প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদকের মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। উৎপাদক যে শক্তি অর্জন করবে তাকে খেয়ে কি শক্তিটা লাভ করবে? প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকে যাবে, গৌণ খাদককে হচ্ছে প্রগৌণ খাদকের মধ্যে যাবে আর কি খাদ্য শক্তিটা। এটাকে কি বলা হচ্ছে? খাদ্য শৃঙ্খল। তো এবার হচ্ছে দেখো আমাদের 30 নম্বর প্রশ্নটা, যে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো, যে কোনো 3টা আর কি। তো এটা বলা আছে যে 1 নম্বর বৈশিষ্ট্যটা সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের উৎপাদক। 2 নম্বরটা হচ্ছে দেখো যে সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তর গঠন করে। 3 নম্বরটা আছে যে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল। যেটা 31 নম্বরের প্রশ্ন আছে দেখো যে খাদ্য জালক কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে একটি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে, তাকে হচ্ছে খাদ্য জালক বলে। আমাদের যে বাস্তুতন্ত্র আছে সেখানে খাদ্য শৃঙ্খলটা যদি দেখা যায় এমনভাবে বিন্যস্ত থাকে যে সেটা জালকাকার মতো সৃষ্টি হয়। মনে করো যে প্রথমে বললাম যে উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদ, এটাকে খায় হচ্ছে ঘাস ফড়িং। ঠিক আছে, ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ। ঠিক আছে, ব্যাঙকে কে খায়? সাপকে কে খায়? ঈগল। ঠিক আছে, এটাকে যদি আবার অন্যভাবে লেখা যায় যে সবুজ উদ্ভিদ যে আছে, উদ্ভিদকে কে খায়? মনে করো যে ফড়িং, এখানে ফড়িংকে আবার কে খাবে? ফড়িংকে খায় মনে করো পাখি। ঠিক আছে, পাখিকে কে খাবে? আবার সাপ খেতে পারে, আবার সাপটাকে এভাবে এই যে খাদ্য শৃঙ্খলগুলো আছে এইভাবে এক একটা হচ্ছে জালকের মতো সৃষ্টি হয়, এটাকে বলছে খাদ্য জালক। এবার দেখো যেটা 32 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটা দিতেই হবে, যদি না দেয় তার ভাববা যে স্কুলে প্রশ্ন সেট করতে কিছু গণ্ডগোল আছে। এই প্রশ্নটা আমাদের জানতেই হবে এবং পরীক্ষার সময় এটা করতেই হবে। দেখো কি বলেছে 32 আর 33 নম্বর প্রশ্নটার মধ্যে আর কি। ঠিক আছে, তো বলা আছে যে 10% সূত্র বা 10% ল কে দিয়েছেন। তো এটা হচ্ছে বিজ্ঞানী লিন্ডেম্যান। এবার 33 নম্বরের প্রশ্নটা আছে যে 10% নিয়মটি লেখো। তো এটা হচ্ছে যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে প্রতিটি খাদ্যস্তরে যে পরিমাণ খাদ্য গ্রহণ করে তার মাত্র 10% জীবদের দেহ গঠনে ব্যবহৃত হয়।
প্রত্যেকটা জীব যে খাবার গ্রহণ করে তার মাত্র হচ্ছে 10% খাবারটা যে আছে সেটা হচ্ছে জীবদের দেহ গঠনে আর কি কাজে লাগবে, আর বাকি 90% কী হয়ে যাবে, সেটা নানানভাবে আর কি নষ্ট হয়ে যাবে বা দেহ গঠনে কাজে লাগবে না। এটাই হচ্ছে 10% নিয়ম। তো আমাদের দেখো ইম্পর্টেন্ট থাকলো এখানকার হচ্ছে 10% নিয়মটা কে দিয়েছিলেন, বিজ্ঞানী লিন্ডেম্যান, আর 10% নিয়মটা কি। এবার দেখো যেটা 34 নম্বরের প্রশ্ন আছে যে কয়েকটি পরিপোষক বা নিউট্রিয়েন্টের নাম লেখো। পরিপোষক মানে হচ্ছে যে উপাদানগুলো দিয়ে জীব দেহটা আর কি তৈরি হয়, যে কোনো জীব, সেটা হচ্ছে দেখো কী কী লেখা আছে, CHO, NPK, সি দিয়ে কার্বন, এস দিয়ে হাইড্রোজেন, ও দিয়ে অক্সিজেন, এন দিয়ে নাইট্রোজেন, পি দিয়ে ফসফরাস, কে দিয়ে পটাশিয়াম, তোমরা এগুলো জানো, এনে দিয়ে সোডিয়াম, Mg দিয়ে ম্যাগনেসিয়াম, Fe দিয়ে হচ্ছে আয়রন ইত্যাদি। এগুলো ভৌতবিজ্ঞানে তোমাদের মৌলগুলোর নাম জানা আছে, ঠিক আছে। এবার যেটা 35 নম্বরের প্রশ্ন আছে যে পরিপোষক চক্র কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পরিবেশ থেকে উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে এবং উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে পরিবেশে পরিপোষকগুলির চক্রাকার আবর্তনকে পরিপোষক চক্র বা জৈব ভূরাসায়নিক চক্র বলে। আমরা যে এই মৌলগুলোর কথা বললাম এগুলো হচ্ছে দেখো পরিবেশের আছে, পরিবেশ থেকে কোথায় যাবে, উদ্ভিদ দেহ যাবে, উদ্ভিদ দেহ থেকে আবার প্রাণীদের দেহে ছড়াবে, কারণ আমরা তো উদ্ভিদেরই অংশ খাই, তাই তো, ফলমূল শাকসবজি। তো উদ্ভিদ দেহ থেকে আবার যখন উদ্ভিদ আর প্রাণীর মনে করো যে মৃত্যু ঘটবে তখন সেই উপাদানগুলো আবার পরিবেশে ফিরিয়ে দেয়, ঠিক আছে। এছাড়াও রেচন অঙ্গের মাধ্যমে এগুলো মৌলগুলো পরিবেশে ফিরিয়ে দেয়। তো এই যে একটা চক্রাকার আবর্তন চলছে এটাকে বলা হচ্ছে পরিপোষক চক্র। তো এবার দেখো যেটা 36 নম্বরের প্রশ্ন আছে যে পরিবেশে কত ধরনের জৈব ভূরাসায়নিক চক্র ঘটে, তো অ্যান্সারটা হয়েছে 3 ধরনের, যথা হচ্ছে একটা জল চক্র ঘটে, একটা হচ্ছে গ্যাসীয় চক্র হয়, আর একটা হচ্ছে পারলিক চক্র হয়। এবার দেখো আমাদের যে টপিকটা আছে ওই চ্যাপ্টারেরই প্রাকৃতিক সম্পদ ও তাদের স্থিতিশীল ব্যবহার। তো প্রশ্নটা হচ্ছে 37 নম্বরে যেটা, যে আমাদের প্রাকৃতিক সম্পদটা কী জিনিস, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পৃথিবীর যে সমস্ত জড় পদার্থ এবং জীবসমূহ প্রত্যক্ষভাবে মানুষের অভাব পূরণে এবং কল্যাণ সাধনে ব্যবহৃত হয় তাদের হচ্ছে প্রাকৃতিক সম্পদ বলে। মানে আমাদের পৃথিবীতে যে সমস্ত জড় পদার্থ হোক বা জীবই হোক প্রত্যক্ষভাবে, মানে একবারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, ঠিক আছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের অভাব পূরণের জন্য আর কি ব্যবহার করা হবে আর মানুষের উন্নতি সাধন করবে, এটাকে বলছে প্রাকৃতিক সম্পদ। যেরকম 38 নম্বরের প্রশ্নটা দেখো কী আছে যে প্রাকৃতিক সম্পদ কত প্রকারের হয়, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে পুনঃস্থাপনযোগ্য মানে আমরা পুনরায় ফিরে পেতে পারি বা ফিরে পাওয়া যায়, উদাহরণ হিসাবে মাটি, বন, ফসল, উদ্ভিদ আর প্রাণী ইত্যাদি, ঠিক আছে, এগুলো হচ্ছে পুনঃস্থাপনযোগ্য, এগুলো আমরা ফিরে পেতে পারি। পুনঃস্থাপন অযোগ্য উদাহরণ হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। এই উপাদানগুলো একবার জ্বালানোর পর সেটা আর পরিবেশে ফিরে পাওয়া যাবে না, মানে যে কয়লাটা আমরা আমাদের যে কয়লাটা লিমিটেড আছে পৃথিবীতে সীমিত, সেটা আর কি পুরোটাই যদি ব্যবহার হয়ে যায় তাহলে আর কয়লা পৃথিবীতে পাওয়া যাবে না। এবার দেখো যেটা 39 নম্বরের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বন ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। আমরা এগুলো দেখো জানি, তো আমাদের হচ্ছে বানায় লিখলে বেশি ভালো, আমি তাও কয়েকটা কারণ লিখেছি, তোমরা যদি বানিয়ে লিখতে পারো অবশ্যই ভালো। সেটা দেখো কি বলা আছে যে কারণ, বন ধ্বংসের কারণ সেটা হচ্ছে কলকারখানা নির্মাণ, বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র নির্মাণ, ব্রিজ তৈরি, কাগজ তৈরি ইত্যাদি নানা কারণে মানুষ গাছ কাটছে, ফলে বনভূমি ধ্বংস হচ্ছে। ফলাফল কি হতে পারে দেখো, যে বনের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, বন কাটলে বনে বসবাসকারী জীবদের যেটা পরস্পরের নির্ভরশীলতা সেটা নষ্ট হবে, পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যাবে, ঠিক আছে, মানে বাতাসটা দূষিত হয়ে যাবে বেশি করে। এবার দেখো যে টপিকটা আছে জল নিয়ে, তো 40 নম্বরের প্রশ্ন যে জীবনের মৌলিক উপাদান কোনটি, এটা হচ্ছে জল। এখানে মৌলিক উপাদান বলতে আমাদের বোঝাচ্ছে যে জল হচ্ছে জীব তৈরিতে লাগবেই, অবশ্যই লাগবেই। এরপরে দেখো যেটা 41 নম্বরের প্রশ্ন আছে যে জল সংরক্ষণের উপায়গুলি লেখো, তো এটা হচ্ছে জলাশয় খনন করে জল সংরক্ষণ করা যায়। জলাশয় খনন বলতে পুকুর তৈরি করে হচ্ছে জলটাকে সংরক্ষণ করা যায়। এছাড়া বলছে বাঁধ প্রকল্প বাঁধ নির্মাণ করে সেই জলটাকে আটকে রেখে সংরক্ষণ করা যায়। জলের অপচয় রোধ করে, মানে জলের বেশি ব্যবহার না করে, আমরা যেরকম জলের অপচয়, তোমরা বুঝে গেছো ব্যাপারটা, জলের অপচয় রোধ করে জলটাকে সংরক্ষণ করা যায়। বনাঞ্চল সৃষ্টি করে,
গাছপালা সৃষ্টি করে হচ্ছে সেই জলটাকে সংরক্ষণ করা যায়। কারণ কোনো এলাকায় যদি গাছপালা বেশি থাকে তাহলে সেখানকার পরিবেশের আবহাওয়াটা এমনি ঠান্ডা থাকে কম্পেয়ার টু হচ্ছে যে পরিবেশে গাছপালা নেই, ঠিক আছে। তো সেখানে বৃষ্টির সম্ভাবনা বাড়ে, এছাড়াও গাছপালা থাকার জন্য সেখানে জল আর কি সংরক্ষিত থাকে বলা যেতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের জল সংরক্ষণের উপায়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।